আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে আমার ফাঁসি চাই যে বইটি, যে এটা হচ্ছে বাংলাদেশে একটি নিষিদ্ধ ঘোষিত বই। এবং যে বইয়ের লেখক তিনি হচ্ছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু, যিনি হচ্ছে শেখ হাসিনার যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সাম্প্রতিক সময় গণ অভ্যুত্থানের মুখে নিষ্ঠুর গণহত্যা চালিয়ে তারপর হচ্ছে গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে গেছেন। তো সেই শেখ হাসিনা তিনি হচ্ছে যে ব্যক্তিগত সহকারী ছিলেন। তো তিনি হচ্ছে শেখ হাসিনার একদম কাছে থেকে তার পুরো লাইফ স্টাইল, তিনি কি করতেন না করতেন, তার ফ্যামিলি, তার সব কিছু সম্পর্কে তিনি জানতেন। সো দ্যাটস ওয়াই আমি আজকে থেকে আপনাদেরকে পড়ে শোনাবো সেই বইটি সম্পর্কে। কারণ সেই বইটি হচ্ছে যে দীর্ঘ সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল, এবং যে বইয়ের লেখক, ওনার লেখককে হচ্ছে ওনার স্ত্রী সহ এবং পুরো ফ্যামিলি নিয়ে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এবং সব সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিল তাকে যেন অবাঞ্ছিত হিসেবে দেখা হয়। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে আপনাদেরকে সেই বইটি পড়ে শোনাবো। তো এই বইটি আহ, যদি আপনারা আহ, আমার শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, তার ফ্যামিলি মেম্বার, তারা সবাই কত ভয়ঙ্কর লেভেলের সাইকোপ্যাথ ছিলেন। এবং সেই ধরনের সাইকোপ্যাথ যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো বাংলাদেশের বুকে যেন না জেগে বসতে না পারে, এবং বাংলাদেশের শাসন ক্ষমতায় যেন না যেতে পারে, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে এই বইটি পড়ে শোনাবো। সো বই প্রথমে হচ্ছে যে যেটা আপনার মতিউর রহমান রিন্টু, তিনি আহ, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো তার কিছু ছবি হচ্ছে শুরুতে দেওয়া হয়েছিল, যে আমাদের মহান মুক্তিযুদ্ধের দুই মুক্তিযোদ্ধা, একজন হচ্ছে এটা মতিউর রহমান রিন্টু বাদিক থেকে, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে মতিউর রহমান রিন্টু, আর হচ্ছে আর ডান দিকে যিনি, তিনি হচ্ছে তার সাথী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বা বাবুল আজাদ। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। আপনারা যদি মুক্তিযুদ্ধ জাদুঘরে যান, তাহলে আপনারা এই ছবিটি দেখতে পাবেন। আচ্ছা, তারপর তিনি উৎসর্গ করেছেন, এবং সেটার তিনি যে মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট পেয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ থেকে, সেই সার্টিফিকেট তিনি এখানে দিয়েছেন। এবং এখানে আরো কিছু ভূমিকা করা হয়েছে। আর তারপরে তিনি বলেছেন যে এর নামকরণের কারণ, হ্যাঁ, তিনি বলছেন যে যদি যে পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো, তাহলে এটার নাম হতো 161। যেটা যে স্বীকারোক্তিমূলক পুলিশের কাছে যে জবানবন্দি দেওয়া হয়, সেটা হচ্ছে 161 বলা হয়, আপনি জানেন। সো সেটা হতো। আর যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে জবানবন্দি দেওয়া হতো, তাহলে এটার নাম হতো 164, আর ওটা হতো 161। সো এই জবানবন্দি, বাট তিনি তো হচ্ছে যে শেখ হাসিনা কর্তৃক এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বঞ্চিত হয়েছেন, এবং পরবর্তীতে তিনি বিদেশে চলে গেছেন। তো সেজন্য তিনি হচ্ছে বিদেশে বসে বসে সেই বইটা লিখেছেন, যার কারণে তিনি হচ্ছে এটা জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটা তো তিনি এটা বলছেন। তো তারপর হচ্ছে তিনি এখানে কিছু ভূমিকা দিয়েছেন, যে আসলে শেখ হাসিনার যে তার ফ্যামিলি বা তার কিছু তার যে কৃতকর্ম এবং তার যে মেন্টালিটি, সেগুলো সম্পর্কে তিনি বলেছেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে আহ, ইত্তেফাক পত্রিকায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সাথে হচ্ছে তার যে মতিউর রহমান রিন্টুর একটি ছবি আছে এখানে, এবং তার সাথে একটি ঘটনা এখানে আছে। এই ঘটনাটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে 6 মাস কিছুদিন হলো, মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো অপরিকল্পিতভাবে অথবা ষড়যন্ত্রমূলক পরিকল্পিতভাবে জমা নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা এখন অস্ত্রবিহীন, শক্তিহীন এক সাধারণ অংশ। এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে আকাশচুম্বী হয়েছে। জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির কোনো নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনা নেই। 8 আনা অর্থাৎ 50 পয়সা সের চালের দাম 10 টাকা হয়েছে। চোরা কারবারি, কালোবাজারি, পাচারকারীরা মাত্রাতিরিক্ত মুনাফার লোভে দেশের এই অবস্থা হয়েছে। দেশের সম্পদ সরাসরি ভারতে চলে যাচ্ছে, এটা রুখবার কেউ নেই। অর্থাৎ এখানে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে দেশের সম্পদ সরাসরি ভারতে চলে যাচ্ছে।
এবং আপনারা যদি আরেকজন বীর মুক্তিযোদ্ধা যে মেজর সেক্টর কমান্ডার মেজর জেনারেল আব্দুল জলিল, তিনিও কিন্তু এই কথা বলেছেন তার যে বই অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আপনার এই বইটি সংগ্রহ করে পড়বেন। আর আমি হচ্ছে যে সময় পেলে বা আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সেই বইটিও আপনাদের পড়ে শোনাবো। আবার আরেকটি বই আছে বা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনিও বলেছেন যে ভারতে অনেক কিছু, ভারতের ওরা এই মুক্তিযুদ্ধের পরে তারা হচ্ছে ভারতে নিয়ে গিয়েছে। সো তারপর আমরা পড়ি যে এটা রক্ষার কেউ নেই, কোনো উপায়ও নেই। এই ভয়াবহ অবস্থায় অস্ত্রহীন মুক্তিযোদ্ধাদের কোনো কিছু করার উপায় না থাকলেও নিশ্চিন্তে নীরব বসে নেই। ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প বা শিবিরগুলো এখনো আছে। 1 জুন বা 1 জুন বৃহস্পতিবার 1972 সাল মধ্যরাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে সংবাদ দিল শ্যামবাজার থেকে চাল আর চিনি ভারতে পাচার হচ্ছে। সংবাদ শোনা মাত্রই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু উপস্থিত 3 জন সঙ্গী সাথে নিয়ে ঘটনাস্থল শ্যামবাজার নদীর পাড়ে হাজির হলো। কিন্তু নদীর পাড় শূন্য, ফাঁকা। এখানে পাচারের কোনো আলামত নেই। কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করা হলো। একজন বলল, কয়েকটি বিশাল নৌকা চাল এবং চিনি নিয়ে ঘন্টাখানেক আগে এই ঘাট থেকে সোজা নদীর ওপারের দিকে ছেড়ে গেছে। যেই নৌকাকে স্থানীয় লোকেরা রিক্সা বলে, এবং একটি ছোট খেয়া নৌকা নিয়ে রেন্টুরা পাচারকারী নৌকার সন্ধানে এগিয়ে যেতে লাগলো। সেদিন ছিল 1 জুন, বৃহস্পতিবার, দিনগত মধ্যরাত 1972 সাল। অবশ্য ঘড়ির কাঁটা অনুসারে 1972 2রা জুন শুক্রবার প্রথম প্রহর। আগাম বর্ষা শুরু হয়েছে। নদী পানিতে টইটুম্বুর হয়ে থই থই করছে। নদী আর খাল বিল পানিতে একাকার হয়েছে। কোথায় নদী কোথায় খাল বিল কিছু বোঝা যায় না। রিক্সা নৌকায়, অর্থাৎ যে নৌকাটা, সেটা হচ্ছে মাঝি সহ ওরা 5 জন ছিল। উদ্দেশ্যবিহীন না হলেও গন্তব্যহীন অজানা পথে এগিয়ে চলছে। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্তিও আসেনি। অস্ত্র জমা দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জমা দেয়নি, ট্রেনিং জমা দেয়নি। মাত্র কয়েক মাস আগে মুক্তিযুদ্ধের সময় হানাদারের মোকাবিলা করতে দুর্বার গতিতে অস্ত্র হাতে রেন্টু যেভাবে ছুটে গিয়েছে, অস্ত্রবিহীন হাতে আজও তেমনই ভাবে ছুটে চলছে। না, পিছনে তাকানোর কোনো তাগিদ নেই, ভয় বলে কোনো বালাই নেই। অতঞ্চ প্রহরী নেয় পাচারকারী নৌকার খোঁজে মুক্তিযোদ্ধা রেন্টুর চোখ দুটো জল করছে। যেতে যেতে এক নির্জন বিলের মাঝে রাত্রির অন্ধকারে ভৌতিক ছায়ার মতো ঝাপসা ছায়া দেখা দিল। হ্যাঁ, একটা কিছু মনে হচ্ছে। ওইদিকে ওরা 5 জন রিক্সা নৌকা সহ এগিয়ে গেল, আরো কাছাকাছি। 3টি বিশাল বউচোরা গয়না নৌকার পাশাপাশি ওরা এগিয়ে এলো। এই বিশাল বউচোরা গয়না নৌকা 3টি আজকের মতো যাত্রা খান্ত দিয়ে নির্জনে বিলের মাঝামাঝি নিশ্চিন্তে নোঙ্গর করেছে। আচ্ছা, এটা হচ্ছে যে বউচোরা গয়না, সেটা হচ্ছে একটা নৌকা, অর্থাৎ ওগুলো হচ্ছে বড় বড় নৌকা, যেই নৌকার মাধ্যমে ভারতে হচ্ছে এই যে যে চাল এবং চিনি যেগুলো, সেগুলো হচ্ছে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তাদের যে নৌকাটা ছিল সেটা হচ্ছে ছোট নৌকা ছিল, যেটার নাম ছিল রিক্সা নৌকা। আচ্ছা, তারপর হচ্ছে রেন্টু প্রশ্ন করেছিল, ওই যে পাচারকারী নৌকা তাদেরকে প্রশ্ন করেছিল, ও মাঝি 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 কেডা? রেন্টু, আমরা মুক্তিযোদ্ধা ছাত্র নেতা। মাঝি বলল, কন কি হয়েছে? রেন্টু, নৌকায় কি? মাঝি বলল, আম কাঁঠাল। রেন্টু চিন্তা করে, এখন আম কাঁঠালের মৌসুম ঠিকই, কিন্তু আর কাঁঠাল হলে তো ঘ্রাণ বের হবে, কিন্তু ঘ্রাণ কই? ভালো করে নাক দিয়ে নিঃশ্বাস টানে, আরো ভালো করে বড় করে নিঃশ্বাস টানে। না, আম কাঁঠালের কোনো ঘ্রাণ নেই তো। সাথীদের রেন্টু বলল, আম কাঁঠালের হলে তো ঘ্রাণ বের হবে, তোমরা কি কোনো ঘ্রাণ পাও? সাথীরা শ্বাস টানে, না, কোনো ঘ্রাণ নেই। নৌকার মাঝি 3টি নৌকার সকল মাঝি, মাল্লাভ ও পাচারকারীরা ইতিমধ্যে জেগে উঠেছে। নিজেদের মধ্যে নিচু স্বরে ফিসফাস করে কথা বলছে। কথার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কি কথা বললে তা বোঝা যাচ্ছে না। রেন্টুদের ছোট রিক্সা নৌকাটি পাচারকারী বিশাল গয়না নৌকার একটি গা ঘেঁষে ভিড়ল। মাঝিকে রেখে রেন্টুরা 4 জন পাচারকারী নৌকায় উঠল। না, নৌকায় কোনো আম কাঁঠালের অস্তিত্ব নেই, বরং গোপন সংবাদই সত্যায়িত হলো। নৌকা বোঝাই সারি সারি চাল আর চিনির বস্তা সাজানো। মাঝি মাল্লা চোরা কারবারিদের পক্ষ থেকে একজন উচ্চস্বরে বলে উঠল, ওরা নৌকায় উঠছে। সঙ্গে সঙ্গে পাশের নৌকা থেকে চিৎকার করে উঠল, মার 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 মার, ধর ধর, মেরে
বস্তায় ভরে পানিতে ফেলে দিই, ব্যাস। আর যায় কোথায়? মুহূর্তের মধ্যে মাঝি মাল্লা চোরা কারবারি একযোগে রিন্টুদের উপর ঝাঁপিয়ে পড়লো। এই হামলা মোকাবিলা করা রিন্টুদের পক্ষে অসম্ভব। তারা কোনো ক্রমে আত্মরক্ষার্থে হামলা মোকাবিলা করতে লাগলো। অবস্থা ভয়ানক বেগতিক। রিন্টু নির্দেশ দিল, পালাও, পানিতে লাফিয়ে পড়ো। প্রচন্ড মল্লযুদ্ধের মধ্যে দিয়ে ওরা চারজন পানিতে লাফিয়ে পড়লো। ইতিমধ্যে রিক্সা নৌকার মাঝামাঝি তার নৌকা নিয়ে পাচারকারী নৌকা থেকে বেশ খানিকটা দূরে সরে এসেছে। রেন্টুরা চারজন দ্রুত সাঁতরিয়ে ওই নৌকায় উঠে পড়ল। চোরা কারবারিদের বিশাল নৌকার পিছু ধাওয়া করার আগেই সকলে মিলে একযোগে বাইচের নৌকার মতো ক্ষিপ্রগতিতে ওরা পাঁচজন জীবন বাঁচাতে নৌকা ভেঙে লাগলো। একসময় নিরাপদ দূরত্বে চলে এলো। আর যদি আমাদের অস্ত্র জমা না দিতে হতো, আমাদের হাতে অস্ত্র থাকতো, তাহলে চোরা কারবারিদের হাতে আমাদের প্রাণ বিপন্ন হতো না। বলেই রিন্টু মাঝিকে বলল গ্রামের দিকে যেতে। ঘটনার আকস্মিকতায় সবাই নিশ্চুপ। নৌকা গ্রামে ঢুকলো। একটি বাড়িতে ওরা নামলো। বাড়িতে কে আছেন বলে ডাকতে লাগলো। কে? আপনারা কে? আমরা মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ কর্মী। দরজা খুলে বাড়ির পুরুষরা বেরিয়ে এলো। চোরা কারবারি পাচারকারীদের সকল ঘটনা সবিস্তারে বর্ণনা করে ডাকতে লাগলো। ঘুমন্ত গ্রামবাসী ঘুম ভেঙে জেগে উঠল। বর্ষাকালে চলাফেরা করার জন্য গ্রামের প্রত্যেক বাড়িতে ছোট ছোট নৌকা থাকে। সেই নৌকা নিয়ে 40-50 বাড়ির লোকেরা একসঙ্গে জড়ো হলো। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হলে সকলেই সাহায্য করতে প্রস্তুত হলো। প্রায় গোটা 50 ছোট ছোট নৌকায় 100 খানেকের বেশি মানুষের বিয়ার পহর যাত্রা করলো পাচারকারীদের ধরার উদ্দেশ্যে। যেতে যেতে একসময় চোরা কারবারিদের বিশাল বউচোরা গয়না নৌকাগুলো চারপাশ থেকে ঘেরাও করা হলো। গ্রামবাসীরা নৌকা কোথায় নিয়ে যাওয়া হবে জানতে চাইলে এবং রিন্টু কেরানীগঞ্জ থানায় নেওয়ার সিদ্ধান্ত দিলে ঘেরাও করা পাচারকারীদের নৌকার দিক পরিবর্তন করে কেরানীগঞ্জ থানায় দিকে যাত্রা শুরু হলো। চোরা কারবারিদের নৌকা ঘেরাও করে নিয়ে যাত্রা করা গ্রামবাসীদের নৌবহর এক বিরল অদ্ভুত সুন্দর দৃশ্যের সৃষ্টি করলো। থানায় এসে ওসি সাহেবকে ঘুম থেকে তুলে মামলা নিতে বলা হলো। থানার ওসি সমস্ত ঘটনা শুনে মামলা নেওয়ার প্রস্তুতি নিলেন। রেন্টু বলল, শুনেন ওসি সাহেব, মামলা নিন, কিন্তু আমরা মাল নিয়ে যাব। ওসি সাহেব বললেন, না, মাল আপনারা নিয়ে যেতে পারবেন না। গ্রামবাসী বলল, আপনার কাছে মাল রেখে গেলে একটু পরেই আপনি টাকা খেয়ে মাল ছেড়ে দিবেন না, এর বিশ্বাস নেই। অতএব মুক্তিযোদ্ধা রিন্টু ভাই আপনি চাল চুরি নিয়ে যাবেন। ওসি সাহেব বললেন, না, মামলা করলে অবশ্যই মালামাল রেখে যেতে হবে, নইলে আমার চাকরি চলে যাবে। আপনারা যদি মাল নিয়ে যেতে চান তবে মামলা করতে পারবেন না, আর মামলা করলে মাল নিতে পারবেন না। অবশেষে সিদ্ধান্ত হলো রেন্টুরা চাল চিনি নিয়ে আসবে। গ্রামবাসী পুনরায় পাচারকারীদের নৌকা চতুর্দিক থেকে ঘেরাও করে রেন্টুদের সাথে রওনা হলো। তারপর এই চিঠির ঠিকানাটা 10/1 BK দাস রোড, ফরাজগঞ্জ, ঢাকা 1100। মুক্তিবাহিনীর শিবির ক্যাম্পের ঘাটেও নৌকা এসে ভিড়ল। গ্রামবাসীরা মাথায় করে চাল চিনির বস্তাগুলো পাচারকারীদের নৌকা থেকে মুক্তিবাহিনী ক্যাম্পে তুলে দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিদায় নিল। জুম্মার নামাজ শেষে স্থানীয় সকল মসজিদ এবং এলাকায় মাইকে প্রচার করা হলো, আজ 2টা থেকে স্থানীয় মুক্তিবাহিনী শিবির 10/1 BK দাস রোড, ফরাজগঞ্জে ন্যায্য মূল্যে চাল ও চিনি বিক্রি করা হবে। দলে দলে নরনারী সারিবদ্ধভাবে লাইন দিয়ে 50 পয়সা শেয়ার দরে চাল এবং 70 পয়সা শেয়ার দরে চিনি নিতে লাগলো। 4ঠা জুন পরিবার দুপুর নাগাদ চাল চিনি বিক্রি শেষ হলো। বিক্রয়লব্ধ টাকা কি করা হবে এই নিয়ে চিন্তা ভাবনা আলাপ আলোচনা শুরু হলো। কেউ বললো মসজিদে দান করা হোক, কেউ বললো মাদ্রাসায় দেওয়া হোক, কেউ বললো এতিমখানায় দেওয়া হোক। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে দেওয়া হবে এবং হাতে হাতে দেওয়া হবে, কোনো মিডিয়ায় না, সরাসরি দেওয়া হবে। সিদ্ধান্ত হলো বিক্রয়কৃত টাকার পরিমাণ কত তা আমাদের গোনার প্রয়োজন নেই। ছবিতে দেখা যাচ্ছে এইভাবে তৈরি পাকিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে দিয়ে আসবো। হ্যাঁ, যেটা উপরে যে ছবিটা দেখিয়েছি আপনাদেরকে, যে ইত্তেফাক পত্রিকার এই ছবিটা, সেভাবে রিন্টু বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে দিয়ে আসার প্ল্যান করেছেন ওনারা। এবং পরবর্তীতে আপনারা ছবিতে দেখেছেন ইত্তেফাক পত্রিকা সেটা রিপোর্ট হয়েছে এবং তারা
বঙ্গবন্ধুকে সেই টাকাটা দিয়ে এসেছে বিকাল 3টা নাগাদ। সো তারপর আমরা পড়ি বিকাল 3টা নাগাদ এক ট্রলি ট্রাক ভাড়া করে চলে গেলাম প্রধানমন্ত্রী কার্যালয় গণভবন, বর্তমানে সুগন্ধা নামের যেটা রাষ্ট্রীয় অভিভবন, এটাই ছিল তৎকালীন সময় প্রধানমন্ত্রী কার্যালয় গণভবন। প্রধানমন্ত্রী কার্যালয় গণভবনের প্রধান ফটকে যেতেই রক্ষীরা পথ আগলে দাঁড়ালো। নিরাপত্তা রক্ষীর জিজ্ঞাসা, কোথায় যাবে? রেন্টুর উত্তর, বঙ্গবন্ধুর কাছে। নিরাপত্তা রক্ষী আশ্চর্যভাবে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে? রেন্টু বলল, না। নিরাপত্তা রক্ষী, তাহলে যেতে পারবেন না। কিন্তু কোনো বাধা রেন্টুকে মানাতে পারে না। রেন্টু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চিৎকার করতে করতে সাথী সঙ্গীদের নিয়ে জোর করে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে ঢুকে পড়ল। রেন্টুর বঙ্গবন্ধু চিৎকারে ভিতর থেকে বারান্দায় বেরিয়ে এলেন স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। গণভবনের নিচতলায় বারান্দায় বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব দীপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রেন্টু বলল, আমরা কালোবাজারিদের মাল ধরে বিক্রি করে আপনাকে টাকা দিতে এসেছি। বলার সঙ্গে সঙ্গে দ্বিধাহীন চিত্তে ও কৃপণ হস্তে স্নেহের সাথে মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু তার বিশাল বুকের মধ্যে রিন্টুকে জড়িয়ে ধরে জিল্লুর রহমানের উদ্দেশ্যে বলে, দেখো দেখো আমার ছেলেরা কি করছে দেখো। বঙ্গবন্ধু জানছেন এতে কত টাকা আছে? রিন্টু বলল, জানি না, আমরা করিনি। চাল চিনি বিচি শেষে এভাবে মুড়িয়ে পুটলি বানিয়ে সোজা আপনাদের কাছে চলে এসেছি। বঙ্গবন্ধু এখানে কত টাকা আছে বলে রিন্টুদেরকে একটা সনদ বা সার্টিফিকেট দিতে বললেন এবং ক্যামেরাম্যানকে ডেকে এমনই পোজে ছবি তুললেন। দিনটি ছিল রবিবার, 4 জুন 1972 সাল বিকেলবেলা। এরপর টাকা পয়সা গুনে সোমবার 5 জুন পত্রিকা অফিসে প্রধানমন্ত্রীর অফিস থেকে ছবি সহ সংবাদ পাঠানো হয় এবং মঙ্গলবার 6 জুন 1972 সালে দৈনিক ইত্তেফাক, ইংরেজি ডেইলি পিপলস সহ অন্যান্য পত্রিকায় ছবি সহ এই সংবাদ ছাপা হয়। তো এই ছিল সেই ছবিটা, যেটা ইত্তেফাক পত্রিকায় যে ছবিটা, যে টাকা দেওয়ার যে ছবিটা, সেটার যে ঘটনাটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আসলে বঙ্গবন্ধুর কাছ থেকে তিনি অনেক প্রশংসা পেয়েছেন। তো পরবর্তীতে এই কারণে, এবং তিনি অনেক সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, পরবর্তীতে এই কারণে তাকে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, পরবর্তী 1990-95 বা পরবর্তী যখন শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন তখন তাকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সো তারপর আমাদের ঘটনার পরে আমাদের যে প্রকাশকের যে কথা, সেটা তিনি বলেছেন যে প্রকাশক তার সম্পর্কে, তার জীবনী, রেন্টুর বা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর জীবনী সম্পর্কে কিছু বলেছেন। যে রেন্টু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি নবম শ্রেণীর ছাত্র হয়ে লেখক যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। হ্যাঁ, তারপর তার ছবিটার কথা বলেছেন, মুক্তিযুদ্ধের জাদুঘরে আছে। তারপর তার মুক্তিযুদ্ধের সনদের কথা বলেছেন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে সেটা ছবির কথা বলেছেন। তারপর শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করেন, অর্থাৎ 1975 সালে যে শেখ মুজিবের হত্যার পর তিনি প্রতিবাদ করেছেন এবং যুদ্ধ করেছেন, এবং যুদ্ধ করার পরে বন্দী হয়েছেন এবং কারাবরণ করেছেন তিনি। হ্যাঁ, তো এতে আমরা বুঝতে পারি যে আসলে তিনি শেখ মুজিবের অনেক ভক্ত ছিলেন। সেজন্যই তিনি আসলে তার মৃত্যুর পরও তার হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছিলেন। আচ্ছা, তারপর 1981 সালে 17 মে শেখ হাসিনা দেশে আসার পর থেকে 1997 সাল পর্যন্ত প্রায় 16 বছর লেখক শেখ হাসিনা অলিখিত কনসালটেন্ট থাকেন। লেখকের স্ত্রী নাজমা আক্তারি ময়না, অর্থাৎ এই মতিউর রহমান রেন্টুর স্ত্রী নাজমা আক্তারি ময়না 1988 সাল থেকে 1997 সাল পর্যন্ত প্রায় 9 বছর শেখ হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি থাকেন। হ্যাঁ, এবং এই ময়না আপনারা যে এটা শুনে রাখেন বা নামটা একটু মনে রাখবেন, কারণ এই বইয়ের মধ্যে ময়না যে অনেকগুলো কথা আসবে, বা শেখ হাসিনা যে রান্না বান্নার জন্য বা বিভিন্ন কাজে এই ময়নার নাম আসবে। তো এই ময়না এই মতিউর রহমান রেন্টুর স্ত্রী। আচ্ছা, তারপর 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে লেখক এবং তার স্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেন
লেখক এবং তার স্ত্রী আইনজীবী ছাড়া নিজেরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওই অবাঞ্ছিত ঘোষণা বেআইনি দাবি করে হাইকোর্টে মামলা করেন। তারপর হচ্ছে তার কথা বলেছেন যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে লেখক রাজনীতিতে প্রবেশ করেন, হ্যাঁ, এবং তার যে রাজনীতি অনেক কাহিনী সেটা তিনি এই বই লিখেছেন। তারপর হচ্ছে যে 1981 সাল থেকে 97 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির নেপথ্যে অনেক কাহিনী তিনি এই বই হচ্ছে লিখেছেন, সেটাই হচ্ছে প্রকাশক বলেছেন। তো এই হচ্ছে প্রকাশকের কথা শেষ। তারপর হচ্ছে তার রেন্টুর কিছু ছবি এখানে আছে, যে মোটর সাইকেল আরোহী, যে আহ, আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক, বাংলাদেশ আওয়ামী লীগের 1 নং কাউন্সিলর, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু। হ্যাঁ, আর ছবিটা হচ্ছে যে বাহাদুর শাহবাগ, যেটা সেখানের ছবি। আর কথিত যে যে 1858 সালে যে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে যে সিপাহী বিদ্রোহ হয় এবং তারপর তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে, হ্যাঁ, অনেকজন সিপাহীকে ফাঁসিতে ঝুলে এই জায়গায় ফাঁসি দিয়েছিল, সেটা হচ্ছে যে সেই বাহাদুর শাহবাগে তার একটা ছবিটা আছে। আচ্ছা, তারপর সূচিপত্র আছে। সূচিপত্র আর আমি পড়ছি না, আমি সরাসরি হচ্ছে আমাদের বইয়ে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর যে শেখ হাসিনার সাথে তার একটা ছবি আছে, যে 1981 সালের 17ই নভেম্বর এই ছবিটি তোলা। ছবিতে দেখা যাচ্ছে বা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু, যে এটা হচ্ছে মতিউর রহমান রিন্টু। তারপর হচ্ছে মাঝে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, দৈনিক বাংলার বাণী নির্বাহী সম্পাদক শফিকুল আজিজ মুকুল, যেটা হচ্ছে শফিকুল আজিজ মুকুল। এবং 1981 সালে 17ই নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা উপস্থিত সকলের সামনে মুক্তিযোদ্ধার মতিউর রহমান রিন্টুকে তার কনসালটেন্ট হিসেবে ঘোষণা দেন। অর্থাৎ তখন হচ্ছে বঙ্গবন্ধু যে কন্যা বা সাবেক গণহত্যার দায়ে যার বিরুদ্ধে মামলা হয়েছে অনেকগুলো, তো সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে যে দেশে ফিরে এসেছিলেন। তিনি অনেকদিন 1975-এর পর তিনি ভারতে ছিলেন, তারপর 1981 সালে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। তবে এরপর আবার চলে গিয়েছিলেন। তবে মানে অল্প কিছু দিনের জন্য তিনি হচ্ছে বাংলাদেশে এসেছিলেন। তো তখন হচ্ছে এই রিন্টুকে কনসালটেন্ট হিসেবে বা ব্যক্তিগত সহকারী হিসেবে হচ্ছে ঘোষণা দিয়েছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে এই 1970-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা, মুক্তিযুদ্ধ, সিরাজ শিকদার হত্যা, একদলীয় শাসন, শেখ মুজিব হত্যা, মোস্তাক রাষ্ট্রপতি, জাল হত্যা, 3রা নভেম্বর অভ্যুত্থান, 7ই নভেম্বর সিপাহী বিপ্লব, এই সবগুলো ঘটনা যে তার যে স্মৃতি সেগুলো তিনি প্রথমে বলেছেন। তারপর আস্তে আস্তে করে 1997 সাল পর্যন্ত সবগুলো ঘটনা তিনি এখানে বর্ণনা করেছেন। আচ্ছা, তারপর আমরা তাহলে শুরুতে 1969 সালে ফিরে যাই। 1969 সালে যেটা হয়েছে যে বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনলো বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের, কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি। শুধু তাই নয়, এই মামলা এবং বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করলো এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে। তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ। আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পর এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হলো পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করেছে, এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল। উপনিবেশ ঔপনিবেশিক শোষণ ও বাঙালিদের, বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে কানাঘুষা চলছিল। পাকিস্তান সেনাবাহিনী বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল। ঠিক এমনই মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায়। এই মামলার অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এইরকম কোনো কঠিন সিদ্ধান্ত সেই সময় নেয়নি, তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল। এই মামলায় এমন অভিযুক্তও ছিলেন তিনি কিছু জানতেন না, শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন। পাকিস্তান আমাদেরকে অধিকার সচেতনতাকে অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার জন্য এই আগরতলা ষড়যন্ত্র মামলার
সূত্রপাত করেছিল। এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনো দেখেননি। তো এইখানে আগরতলা মামলার কথাটা বলা হয়েছে যে আগরতলা মামলায় আহ, শেখ মুজিবকে তখন বের করে আনা হয়েছিল। তো আগরতলা মামলাটা হয়েছিল, ষড়যন্ত্র মামলাটা হয়েছিল যে আহ, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আগরতলা এসেছিলেন। তখন শেখ মুজিব এবং তার কিছু আওয়ামী লীগের নেতাকর্মী তার সাথে দেখা করতে গিয়েছিলেন। তারপর উম, আহ, দেখা করতে গিয়েছিলেন এবং সেই দেখা করার সময় যেটা প্রতি বা ইতিহাসে আছে যে তিনি হচ্ছে আহ, ইন্দিরা গান্ধীর কাছে তিনি বলেছেন যে যদি পাকিস্তানি যদি আমাদের উপর হামলা করে তাহলে আপনি একটু আমাদেরকে সাহায্য করবেন। তো এরকম সিম্পল কথাবার্তা ছিল। তবে তখন যুদ্ধ বা কিছু হবে এরকম কিছুই তখন ওভাবে বলা হয়নি। তো পরবর্তীতে পাকিস্তান সরকার সেটা হচ্ছে যে গোপন সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছিল এবং তারা তাদের নিজেদের মতো করে আগরতলা মামলা দায়ের করেছিল। হ্যাঁ, তো সে তখন এই 1969 সালে হচ্ছে এই, আহ, শেখ মুজিবুর রহমানকে বের করে এনেছিল, যে বাঙালিরা আন্দোলন করে শেখ মুজিবুর রহমানকে বের করেছিল। তো এই ইতিহাসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারো কাছে কখনো ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায়। অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করে। পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে বের করে আনে, মুক্ত করে আনে। 1969 সালে ছাত্রনেতা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদের এমপি নির্বাচন ঘোষণা করে। মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান। মুসলিম জননেতা মাওলানা ভাসানীর বক্তব্য ছিল পাকিস্তান সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত। তাদের স্লোগান ছিল নির্বাচনে লাথি মার, পূর্ব বাংলা স্বাধীন কর। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল। গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে জোয়ার বয়ে গেল। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে মাত্র 2টি আসন ছাড়া বাকি 167টি আসনে বিজয়ী করল। মোট ভোটের শতকরা 90টি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রিত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানান চক্রান্ত শুরু করলেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হলো আগ্নেয়গিরির মতো। বাঙালিরা চরম উৎকণ্ঠিত, উত্তেজিত। রাজপথ, মিছিলে, মিটিংয়ে প্রকম্পিত। ঘরে ঘরে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা। সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে। তিনি যা বলেছেন চোখের পলকে বাঙালি তাই করছে। ইতিহাসের পাতায় 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 অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে। যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা করতে যতটুকু দেরি, তিনি যে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বাঙালি তা বাস্তবায়িত করেছে। উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে, বাংলাদেশ স্বাধীন কর, বাংলাদেশ স্বাধীন কর। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে 7ই মার্চের ভাষণের পূর্ব পর্যন্ত ঘটনা। পরবর্তীতে হচ্ছে 7ই মার্চের ভাষণ থেকে আমি দ্বিতীয় পর্বে আপনাদের পড়ে শোনাবো। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং
আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের পর্বটি কেমন ছিল, এবং ভবিষ্যতে আমরা আবার যদি আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কখন আপনারা এই দ্বিতীয় পর্বটি চান। যদি আপনাদের অনেক আগ্রহ থাকে এবং আপনারা যদি কমেন্ট করে আমাকে বলেন, তাহলে আমি সেই দ্বিতীয় পর্বটি আপনাদেরকে পড়ে আপনাদেরকে শোনাবো। সো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।